আজকে আমি একটা ঝাঁ তকতকে ভ্লগ করেছিলাম। ভেবেছিলাম অনেকদিন তোমাদেরকে ঘরের কাজকর্ম দেখানো হয় না, তো আজকে ভেবেছিলাম তোমাদেরকে ঘরের কাজকর্ম দেখিয়ে পুরো ভ্লগটা দেখাবো। কিন্তু আম, সময় তো অন্য কথাই বলছে। তো সময়ের সাথে তাল মিলিয়ে এখন আমাকে একটা অন্য ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আজকে কিছু কথা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলি, আমি কিন্তু ভ্লগিং চ্যানেল সবার দেখি না। হাতে গোনা খুব কাছের মানুষ, 4-5 জনের হাতে গোনা কিছু মানুষের ভ্লগিং আমি দেখি। তো যাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি মন থেকে, তো হাতে গোনা কয়েকজনের দেখি। বাট কন্ট্রোভার্সি কিন্তু আমি সবার চ্যানেল ফলো করি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু আমি দেখি। আর রোজ দেখা না হলেও যখন সেখানে আমার নাম উঠে আসে তখন সেখানে তো আমি দেখি। তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদের বোনেদের ভিডিও দেখে জানতে পারলাম যে অন্নপূর্ণা দেবী আমাকে স্বয়ং স্মরণ করেছেন। তো তার ডাকে আমি সাড়া না দিয়ে পারি কী করে বলো? হাজার হোক, তিনি আমাদের সংসারের অন্নপূর্ণা দেবী বলে কথা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এক অন্নপূর্ণা দেবীর গল্প শোনাবো। না, এটা গল্প নয়, গল্প হলেও সত্যি। তো চলো শুরু করা যাক প্রথম থেকে, একদম ডে 1 থেকে। ঠিক আছে? তো আজ থেকে 5 বছর আগে যখন আমি ইউটিউবে আসি, বা ইউটিউবে আসিও নি, তখন কিন্তু আমি অন্নপূর্ণা দেবীকে দেখতাম। আর দেখে ইন্সপায়ারও হয়েছিলাম, ঠিক যেরকম হ্যাপি উইথ মামুনকে দেখে হয়েছিলাম, ঠিক তেমনই অন্নপূর্ণা দেবীকে দেখেও হয়েছিলাম। অন্নপূর্ণা দেবীর কষ্ট, তার ত্যাগ, তার হাজবেন্ডের প্রতি যত্ন, তার সংসার করা, তার সাধারণ জীবনযাপন যা দেখে আমি অন্নপূর্ণা দেবীকে সত্যি একদম অন্যরকম স্থান দিয়েছিলাম মনের মধ্যে, যেটা আমার মতো আরও অনেক ভিউয়ার্সরাই দিয়েছিল আর কি। তো যাই হোক, তারপরে অন্নপূর্ণা দেবী তো দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে আসা। তারপর দিন যায়, মাস যায়, একটা সময় আমার তখন সাবস্ক্রাইবার 30,000 সামথিং, আর অন্নপূর্ণা দেবীর তখন 1 লাখ সবে ক্রস করেছে। তো তখন অন্নপূর্ণা দেবীর সাথে আমার যোগাযোগ হয়। আর তখন অন্নপূর্ণা দেবীকে আমি বলেছিলাম যে তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা, একদিন তোমার বাড়ি যাব। তখন অন্নপূর্ণা দেবী আমাকে বলেছিল যে আমার বাড়িতে যদি তুমি আসো তাহলে রবিবার করে এসো, কারণ রবিবার করে আমি ভিডিও করি না, তো সেই দিনকে আসলেই ভালো হয়। আমি তখন বুঝলাম যে আমার চ্যানেলটা নিতান্তই ছোট, আর তার চ্যানেলটা 1 লাখের ওপরে, তার জন্য সে আমাকে তার ক্যামেরায় আনতে চাইছে না। তার জন্যই হয়তো বলে বসলো যে রবিবার করে এসো, রবিবার করে আমি ব্লগিং করি না। তোমরা দেখবে অন্নপূর্ণা দেবী কিন্তু রবিবার করে ব্লগ করতো না, আজ থেকে 4 বছর আগে। তো যাই হোক, আমি তখন কথা বললাম ঠিক আছে তাহলে রবিবার করে আসা যাবে খন। তো এই চলতে চলতে কথা টুকটাক চলতে চলতে একটা সময় কিন্তু তখন আমার একটা ইউটিউব গাইডলাইনের বাইরে একটা ভিডিও করে বসেছিলাম, যে কারণে ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। আর আমি তখন, আমার তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম সব কিছু বন্ধ, মানে প্রচুর কান্নাকাটি, ভেঙে পড়েছিলাম। তখন আমার হাজবেন্ড, অন্নপূর্ণা দেবীর হাজবেন্ডের সাথে কথা বলে আমার চ্যানেলটা ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল। ইউটিউব টিমের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় সেটা আমাদের তখন জানা ছিল না। তো আমাদের ইউরোপে এক দিদি থাকে, তো সেই দিদির সাহায্যে একটা ইংলিশ লেখা বের করা হয়েছিল, যে লেখাটা কিভাবে পাঠাতে হবে ইউটিউব টিমকে সেটা আমরা জানতাম না, সেটা অন্নপূর্ণা দেবীর হাজবেন্ড বলে দিয়েছিল, তো আমরা পাঠিয়েছিলাম। আর সেই কৃতজ্ঞতা স্বীকার কিন্তু আমি আমার তখনকার ভিডিওতে অনেকবার করেছি। ভিডিওতে অনেকবার বলেছি যে অন্নপূর্ণা দেবীর জন্য আজকে আমি চ্যানেলটা ফিরে পেয়েছিলাম। আমার মা বলেছিল, আমার বাবা বলেছিল, আমার হাজবেন্ডও বলেছিল, আমিও বলেছিলাম। আর বিশ্বাস করো, তখন আমি জানতাম না যে চ্যানেল ফিরিয়ে দেওয়ার মানে এই কথাটা আমাকে, এই সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো, আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন রেগুলার আমাকে ভিডিও শুরু করার আগে অন্নপূর্ণা দেবী নমস্কার বলে ভিডিও শুরু করতে হবে, আর ভিডিও শেষ করার সময় অন্নপূর্ণা দেবী থ্যাংক ইউ বলে ভিডিওটা শেষ করতে হবে। এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। তো অন্নপূর্ণা দেবী তো ওরকম বলেছিলেন যে রবিবার করে আসার কথা। তো তারপরে টুকটাক কথা হতে হতে একটা দিন দেখা গেল যে
খুব বড় একজন ইউটিউবার টিনা, সে আমার বাড়িতে আসে। তারপর কিছুদিন পরেই খুব বড় ইউটিউবার সাধন সাথী আমার বাড়িতে আসে। তো তখন হয়তো অন্নপূর্ণা দেবী ভাবলো, আরে এমএস ফ্যামিলির বাড়িতে টিনা গেল, এমএস ফ্যামিলির বাড়িতে সাধন সাথী গেল, তাহলে আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? তখন অন্নপূর্ণা দেবী নিজের লজ্জার মাথা খেয়ে আমাকে ওপর দিয়েই বলে বসে যে একদিন দেখা করাই যেতে পারে, তোমার বাড়ি যাওয়াই যেতে পারে। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, মনে মনে ভাবলাম চ্যানেলটা একটু গ্রো হয়েছে তো আমার, আর এত বড় বড় ইউটিউবার আমার বাড়িতে এসেওছে, তো এখন তার আসতে আর মান সম্মানে লাগবে না, বা আমাকে তার ক্যামেরায় আনতে মান সম্মানে লাগবে না। তো তখন আমি একটুখানি খোঁচা মেরে মেসেজ করেই বসলাম, হ্যাঁ হ্যাঁ তুমি এসো, তবে চিন্তা করো না, আমি ক্যামেরাতে আনবো না, ক্যামেরা অন করবো না, তুমি তো সেটা পছন্দ করবে না। তো সে খোঁচাটা খেয়ে আমাকে রিপ্লাই দিয়েছিল, এ মা না না, নিশ্চয়ই ক্যামেরা করব না কেন। তখন আমি ফোনটা রেখে খুব হেসেছিলাম আর বুঝেছিলাম অন্নপূর্ণা দেবী আসলে মানুষটা কেমন। ঠিক আছে, সেটা মনের ভিতরে বন্দি করে রেখে আমি তার সাথে একদম স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলাম। আর তার সাথে আমার সুস্থ স্বাভাবিক সম্পর্ক ছিলও, কন্টিনিউ ছিল। সেটা ভাঙলো কবে জানো? যেদিনকে মৌ আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা দেবী আর মৌ দুজনা কিন্তু শত্রু। আর আমার এটা জানা ছিল না যে অন্নপূর্ণা দেবী আমার চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে বলে তার শত্রুদেরকেও আমার শত্রু মনে করতে হবে, এটা আমার জানা ছিল না। আর অন্নপূর্ণা দেবীর রাগের মানে ঝালের প্রথম কারণটা কিন্তু সুতপা দিভাই নয়, প্রথম ঝালের কারণটা মৌ। আমি একটা সময় মৌকে চিনতাম না, জানতাম না, খুব হালকা বিস্তর পরিচয় ছিল আমাদের। সেই ব্রাইডাল মেকআপ নিয়ে একটু মন কষাকষি নিয়ে মৌয়ের সাথে আমার সম্পর্কটা শুরু হয়। তখন আমি খুব ভালো করে মৌয়ের ক্লোজ হইনি। তো তখন আমি ওকে অতটা ভালোভাবে চিনতাম না, বুঝতাম না। হয়তো একটা সময় ওকে অনেকটা খারাপ মেয়ে ভেবেওছি, হয়তো ভেবেছি অহংকার আছে, খারাপ মেয়ে। কিন্তু যখন মৌয়ের সাথে আমি ক্লোজ মিশলাম, খুব কাছ থেকে মিশলাম, দেখলাম, ওর সাথে একটা দিন কাটালাম, বা অনেক গল্প করেছি আমরা ফোনে, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজে চ্যাট করেছি, একে অপরের দুঃখ শেয়ার করেছি, একে অপরের কথা শেয়ার করেছি, সময় কাটিয়েছি, তখন আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। মৌয়ের মতো মেয়ে না খুব কমই আছে, ওর মতো একটা ভালো পরিষ্কার মনের মেয়ে, সৎ মেয়ে সত্যি খুব কম আছে। মৌয়ের মতো মেয়ে হয় না, সত্যি হয় না। তো আমি তার জন্য খুবই এখন খারাপ ভাবি যে না, নিজেকে যেন সত্যি আমি কি ছিলাম। একটা সময় মৌকে ভুল বুঝেছি, অন্নপূর্ণা দেবীর সাথে কথা বলতাম আর মৌকে ভুল বুঝতাম। যাই হোক, মৌ যখন আমার বাড়িতে আসে, তারপরে তো মৌ আর আমি মৌকে বলছিলাম যে মৌ, অন্নপূর্ণা দেবীর আবার রাগ না হয়, হাজার হোক তুমি তার শত্রু। তো এই নিয়ে আমরা কথা বলেছিলাম, হাসাহাসি করেছিলাম। তারপর আমার মৌ বোনও যখন বাড়ি চলে গেল, তারপরে শুরু হলো অন্নপূর্ণা দেবীর ফোনে স্ট্যাটাস দেয়া, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপে সে আমাকে ঠুকে ঠুকে স্ট্যাটাস দিত। আমি বুঝতে পারতাম স্ট্যাটাসগুলো সে আমাকেই দিচ্ছে, তাই সরাসরি তাকে মেসেজ করেই বসলাম যে কি ব্যাপার, তুমি কি স্ট্যাটাসটা আমাকে দিচ্ছ, আমাকে মিন করে লিখছো, আমাকে কি তুমি তোমার শত্রু ভাবছো? তখন অন্নপূর্ণা দেবী আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছিল, কি যে বলো, আমার শত্রু হতে গেলেও না যোগ্যতার প্রয়োজন হয়। তারপর আরও অনেক খারাপ কথা, তিক্ত কথা, কটু কথা সে আমাকে শুনিয়েছিল, অপমান করেছিল, আমিও ছাড়িনি করতে। তারপর ওই যে কথা কাটাকাটি শুরু হলো, সম্পর্কটা নষ্ট হয়ে গেল অন্নপূর্ণা দেবীর সাথে। তারপর কেটে গেল অনেকগুলো মাস। তারপর যখন আমি বসিরহাটে ছিলাম, তখন বসিরহাট বা বাদুড়িয়া যাই হোক ওখানে ছিলাম, তখন অন্নপূর্ণা দেবীর সাথে আবার আমার সম্পর্কটা নর্মালি হয়ে যায়। অন্নপূর্ণা দেবীর মেয়ের জন্মদিনে আমাকে নেমন্তন্ন করে, আর তখন আমাদের মধ্যে কথা হয় যে যা হওয়ার হয়ে গেছে, পুরনো কথা সব ভুলে যাওয়াই ভালো, চলো আর কি, ঠিক আছে চলো। তো আমিও পুরনো কথা তখন মনে রাখিনি, আর ভেবেছিলাম অন্নপূর্ণা দেবীও মনে রাখিনি, ঠিক আছে চলো, যা কথা কাটাকাটি হবার হয়ে গেছে, মেলমেশ করে থাকাই ভালো, আফটার অল আমরা একই প্ল্যাটফর্মে কাজ করব সারা জীবন। তারপর গেলাম, বার্থডে নেমন্তন্ন রক্ষা করলাম। ফিরে আসার সময় আমি অন্নপূর্ণা দেবীকে তখন বলেছিলাম যে আমার জীবনে একটা খুব খারাপ সময়
আসতে চলেছে। জানি হয়তো কেউ আমার পাশে থাকবে না, কোনো মানুষকে আমার পাশে পাবো না, তোমাকে এইটুকুই হিংস দিয়ে গেলাম। তবে ভালো থেকো আর আমাকে মনে রেখো সারা জীবন। আমি হয়তো কারোর সাথেই কোনো সম্পর্ক হয়তো কেউ আমার রাখবে না, আমার একটা খারাপ সময় আসতে চলেছে, জাস্ট এইটুকু বলে আমি চলে এসেছিলাম। ও আমার হাত দুটো ধরে বলেছিল, না না মনে রাখবো, তুমি চিন্তা করো না, টেনশানে থেকো না, ব্যাস এইটুকুই, আর কোনো কথা হয়নি ফিরে আসার সময়। তারপর আর কোনো যোগাযোগ সেরকমভাবে হয়নি, আর সেরকম কোনো কথা হয়নি। তারপর তো ফিরে আসা, আর তারপর তো সবটাই তোমরা দেখেছো আমার চ্যানেলে, যে অনেক কিছুই ঘটে গেছে আমার জীবনে। তারপর যাই হোক, তারপরের ঝালটা হলো সুতোপাদি ভাই। প্রথম ঝালটা কিন্তু মৌ ছিল, পরের ঝালটা হলো সুতোপাদি ভাই। কেন সুতোপাদি ভাইয়ের সাথে আমার মেলমেশটা হয়ে গেল, আর তার যেহেতু শত্রু ছিল, তো তার চরম শত্রুকে কেন আমি আমার চরম শত্রু মনে করলাম না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ অন্নপূর্ণা দেবী তো মানে কোনো গিভ অ্যান্ড টেক পলিসি আমাকে বলেনি, যখন চ্যানেলটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছিল সেরকম কোনো পলিসি তো আমাকে সে জানায়নি যে চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার রাস্তা বলে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আজীবন তোমাকে আমার শত্রুদেরকে তোমার শত্রু মনে করতে হবে। হ্যাঁ, তো সে কারণে আমি জানতাম না বিষয়টা। আমি তো মৌকেও ভালোবেসে ফেলেছি আর সুতোবাদির সাথেও ভালো সম্পর্ক। তো এখন কি করা যায়? এখন হয়েছে এই আমাদের সবার প্রিয় অন্নপূর্ণা দেবীর একটু রাগ হয়েছে। তার রাগ না ঝাল, গাত্রদাহ, যা খুশি বলতে পারো তোমরা। তো এটাই হয়েছে। সে এখন ভাবছে যে মানে আমি বেইমানি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। কোন অ্যাঙ্গেল থেকে করেছি আমি ঠিক বলতে পারবো না, কারণ তার চ্যানেল ফিরিয়ে দেওয়ার কথা আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা সপরিবারে অনেকবার বলেছি। হ্যাঁ, এখন যদি বলে যে রেগুলার বলতে হবে সেটা ভাই অন্য বিষয়, আর যদি বলে তার শত্রুদের সাথে কেন আমি মিত্রতা রেখেছি সেটাও ভাই অন্য বিষয়। কারণ এগুলো সত্যি আমার জানা নেই, কারণ একই প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে তার শত্রুকে আমার শত্রু মনে করতে হবে এরকমটা তো আমি ঠিক জানতাম না। এখন তো আমি মৌ তোমাকেও প্রশ্ন করি, সুতোপাদি ভাই তোকেও প্রশ্ন করি, তোমাদের কোনো শত্রু টত্রু থাকলে আমাকে আগে থেকে জানিয়ে দিও। তাদের সাথে কিন্তু আমি শত্রুতাই রাখবো এমন কিন্তু কোনো ব্যাপার নেই, তাদের সাথে মিত্রতা হয়ে গেলে আবার তোমরাও আমাকে বিশ্বাসঘাতকতা বলবে না তো, বেঈমান বলবে না তো। যাই হোক, আজকে তোমাদেরকে এক অন্নপূর্ণা দেবীর গল্প শোনালাম, আশা করি তোমাদের ভালোই লাগলো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো ঘরের কাজ বাজ রান্না বান্না সবই চলছে। আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম জানো তো, অনেক সকাল সকাল উঠে ঘরের সমস্ত বাসি কাজগুলো যা ছিল টুকটাক সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের রান্না বসিয়েছি, মানে একেবারে লক্ষ্মীমন্ত বউয়ের মতো কাজ করেছি আজকে সারাদিন। তারপরে ভয়েস ওভার দিতে গিয়ে এই অন্নপূর্ণা দেবীর গল্প। বলো তো খাবে খাপ খেলো কি? চলো জানিয়ে দিও কমেন্ট করে, আর যারা ভিডিও করো তারা ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিও। অন্নপূর্ণা দেবী আবার আমাকে ওষুধ খেতে বলেছে, তো এখন আমাকে আবার একটা ওষুধ খেতে হবে, রেগুলার খাচ্ছি একটা করে হজমের ওষুধ, যাতে হজমটা ঠিকঠাক হয় আর কি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। মাঝখানে আমি একটা খোঁচা দিয়েছি, আমি না হয় দিলামই একটা খোঁচা, সেও তো কম খোঁচা দেয়নি। আর খোঁচাটা কি আমি প্রথম দিয়েছি? খোঁচা তো আমি খেয়েছি, দুবার খোঁচা খেয়েছি। ফার্স্ট একবার সেই ছি ছি করে একটা ভিডিও করেছিল, আর তারপরে তো বেঈমান মুখে নাম শুনতে চাই না বলে সামথিং টাইটেল দিয়ে একটা ভিডিও করে খোঁচা দিয়েছিল। তো খোঁচা তো ওদিক থেকেও আসে, পাল্টা যদি আমার দিক থেকে একটা খোঁচা গেলই, ক্ষতি কি? কি বলো? যাই হোক, চলো আজকে কিন্তু খুব মানে কি বলবো, হালকা লাগছে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পেরে। কারণ অনেক দিন ধরে কথাগুলো জানতো, আমার কাছের মানুষেরা জানতো, আমার কাছের দিদি বোন, কাছের বান্ধবী, ফ্যামিলি, ফ্রেন্ড, এরা সবাই জানতো সমস্ত ঘটনাটাই। বাট আজকে আমার সমস্ত দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পেরে আজকে সত্যি আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, একটা কথা, আমার কন্ট্রোভার্সি দিদিরা বোনেরা, তোমাদের কাছে একটা কথা, আর আমার দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছেও একটা কথা আমি জিজ্ঞাসা করছি, যে এই যে মানে যে অন্নপূর্ণা দেবী আমাদের অন্ন দিচ্ছে বলে আজকে আমরা দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি, মানে
কথায় আছে না, সেই চাল মাপাই থাকে, তোমার ভাগ্যে তুমি খাও, এগুলো অ্যাকচুয়ালি ফালতু কথা। আমাদের অন্নপূর্ণা দেবীর কৃপাদৃষ্টি আজকে আমার সংসারে আছে বলেই কিন্তু আমি দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি। এটা তো সত্যি মনে প্রাণে বিশ্বাস করি, একদম খাঁটি বাস্তব সত্য কথা এটা। অন্নপূর্ণা দেবীর কৃপাদৃষ্টি না থাকলে সত্যি কখনো আমার সংসার এভাবে হেসে খেলে চলতো না, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করতে পারতাম না, আর দুবেলা স্বামী সন্তান আমি সবাই ডালে ভাতে দুধে ভাতে বেঁচেও থাকতে পারতাম না, তাই না? তো এখন আমার কি করণীয়? আমি কি প্রতিদিন ভিডিও শুরুর সময় একবার অন্নপূর্ণা দেবী নমস্কার, আর ভিডিও শেষ করার সময় অন্নপূর্ণা দেবী থ্যাংক ইউ এই চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য, এটা কি একবার বলে মানে এডিটিংটা করব, নাকি নর্মালি ব্লগিংগুলো রাখবো সেটাই বুঝতে পারছি না। আর মানে অন্নপূর্ণা দেবীর যারা শত্রু তাদেরকেও কি আমি আমার শত্রু মনে করব? মানে এরকম কোনো লিখিত বা মৌখিক কথা তো আমাদের দুজনের মধ্যে হয়নি, তো সেই ব্যাপারে আমি ভীষণ কনফিউজড হয়ে রয়েছি সত্যি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা না এখানেই শেষ করে দেবো, আর বেশি কন্টিনিউ করব না। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের আজকে আবার বাজার যাওয়ার কথা, শ্বশুরবাড়িতে সবার জন্য পয়লা বৈশাখের কেনাকাটা করতে হবে। আমার শাশুড়ি মা রয়েছে, আমার ননদ রয়েছে, তো সবার জন্য অবশ্যই কেনাকাটা করব। আর শ্বশুরবাড়িতে সবার জন্য কেনাকাটা করার পয়লা বৈশাখের আগের মজাই আলাদা, এর শান্তিই আলাদা। তো চলো ঝটাপট করে বেরিয়ে পড়ি, পরে আসছি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, আবার আকাশে মেঘও করেছে, কি সুন্দর লাগছে বৃষ্টিটা। আর দিনে দিয়ে কেন একে দিয়ে শ্যুট করবো তো, এই দেখ বৃষ্টি পড়ছে। আর তোর ঘুম নেই চোখে? হ্যাঁ ঘুম নেই বল, তোর চোখে ঘুম নেই? তোর চোখে ঘুম নেই? তোর চোখে ঘুম নেই? আজকে থেকে জনির ভ্যাকসিন মানে আগের ডেট মানে এক্সপায়ার করতে আর বেশি দিন নেই, তা আজকে থেকে জনির ভ্যাকসিন শুরু হবে। মানে আজকে জনির ভ্যাকসিন দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই, তো জনির ভ্যাকসিন শুরু হবে। টোটাল 6টা পড়বে, 6টা ইঞ্জেকশন হয় ওদের, তো সেই 6টা মানে ফার্স্টে নর্মাল, তারপরে বুস্টার, ঠিক আছে? চমকেই যাচ্ছে, বিদ্যুৎ দেখেই যাচ্ছে। আর এদিকে শুয়ে রয়েছে, আর দেখালাম না, এখন শুয়ে রয়েছে। তো চলো পরে আবার আসছি, পরে ও আসছে, আমি একটুখানি শ্যুট করলাম, ইচ্ছা হলো এইভাবে হাতটাকে ডেকে কথা বলতে হবে, এত কাছে কি এইভাবে। ঠিক আছে চলো। লক্ষ্মী ঠাকুর যে লক্ষ্মীকে পুজো করে আমার। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সকাল থেকে তো ভিডিও করেছি কিন্তু তোমাদের সামনে আসা হয়নি, সামনে এই এখন আসলাম। আসলে এত গরম পড়েছে, মানে মুড পুরো অফ হয়ে থাকছে, শরীর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, বিরক্তিকর লাগছে, এত গরম পড়েছে। আর ঘরের ভিতরেও বা কতক্ষণ থাকা যায় বলো, ঘরের বাইরেও তো কাজ থাকে সারাটা দিন, একটা মেয়ে মানুষের রান্না বান্না থাকে, মেয়েকে স্নান করানো থাকে, নিজের কাজ বাজ থাকে, কত রকমের কাজ থাকে, ঘরের মধ্যে কতক্ষণ আটকে থাকা যায় ঠান্ডার মধ্যে। আর কাজ করতে করতে গরমে এত কষ্ট হচ্ছিল, যাকগে যাক বিকেলের দিক করে ঝড় বৃষ্টি উঠে একটু ওয়েদারটা ঠান্ডা করে দিয়ে গেল। তো ভাবলাম যে চলো আজকেই একটা ভালো দিন, যেহেতু ঝড় বৃষ্টি মানে ঝড় হয়নি, মানে ঝড়ের তো বংশ নেই, ঝড় হয়নি, জাস্ট হালকা বৃষ্টি হয়ে গেছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়ে গেল। তো ভাবলাম যে তাহলে আজকেই যাই, পয়লা বৈশাখের বাজারটা করে ফেলি। পয়লা বৈশাখ আসতে তো আর বেশি দেরি নেই, 15 তারিখে পয়লা বৈশাখ। তো চলো আজকে খুব মজা হচ্ছে, সবার জন্য কেনাকাটা করব। বাচ্চাগুলো আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার ননদ আছে, আমার বরমশাই, আমার মা, মানে সবার জন্য কেনাকাটা করব, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কেনাকাটা করি না করি, দেখতে পাবে। কত দাম বলো? 6000। তুমি তো জানো, আমার তো বলেই ফেললাম, 2 কেজি। তোমার ভালো ভালো কৌটো হয়ে গেল বলো, ওইটা আগে। হ্যাঁ কোটোগুলো আমি আর বললাম না, কৌটোগুলো কি করব? কি করব আমি কোটোগুলো নিয়ে? আমি মা খেতে বা খুশি হবে, ব্যাংক খুশি হবে, খুব খুশি হবে। তোমার মাকে এর আগে যত কোটো দিয়েছিলাম সব কোটোগুলো পড়ে রয়েছে, কিচ্ছু ইউজ করে না। কি করবো আমি, কি রাখবো বলো?
ডাল ঠাল ডাল রাখার কৌটো আছে আমার, কি রাখবো আমি? বলেছে যেমন খুশি তেমন শাস্তি, তাই আমি দৈত্য সেরেছি।